করি। এক সেকেন্ড, আমি একটু গ্রুপে রিমাইন্ড করে দিই, ক্লাস শুরু হয়ে গেছে, এটা বলে দিই। আমার কথা শোনা যাচ্ছে তো? একজন বললেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আজকে আমরা একটা ল্যাব করব, সেটা হচ্ছে যে অ্যালকালিনিটি ডিটারমিনেশন। ঠিক আছে, আমরা অনলাইন যে কটা ল্যাব করেছি সেরকমই একটা টাইট্রিমেট্রিক বেসড আজকের ল্যাবটা শুরু করলাম। আজকের টপিক হচ্ছে ভলিউমেট্রিক এস্টিমেশন অফ অ্যালকাইলিনিটি of given water sample using 0.01 normal sulfuric acid। অর্থাৎ আমাকে 0.01 নর্মাল সালফিউরিক অ্যাসিড দিয়ে একটা ওয়াটার স্যাম্পেলের মধ্যে কতটা অ্যালকালি মেটেরিয়াল আছে সেটা বার করতে হবে, পরিমাণ হিসেব করে বলতে হবে। এটা হচ্ছে আমার কাজ। এর আগের সোমবার লাস্ট মানডেতে করেছিলাম ভলিউমেট্রিক এস্টিমেশন অফ হার্ডনেস বাই ইরিটিএ সলিউশন অফ এ গিভেন স্যাম্পল। এটা ওটারই একটা অংশ, মানে এই দুটো মিলে, সোজা কথা এই দুটো মিলে একটা ল্যাব কনসিডার করা আছে সিলেবাসে। তো দুটোর একসাথে দেওয়া আছে, তার কারণ হচ্ছে দুটোর মধ্যে অনেকটা কানেকশন আছে। কানেকশনটা কি আমরা করতে করতে বুঝে যাব। তার আগে আমি বলে নিই, তোমাদের যে কটা ল্যাব হয়েছে সে কটা ল্যাবেরই কিন্তু ল্যাব কপিতে লেখার যে ডকুমেন্ট সেটা প্রোভাইড করা হয়েছে। যত কুইক পারো লিখে কারেন্ট ল্যাবের সাথে অ্যাড কর হয়ে যাও। মানে আজকে আমি হার্ড ডিস্ক আজকে আমি অ্যালকালিনিটি করাচ্ছি, আজ এই সপ্তাহেই যেন অ্যালকালিনিটি লেখার অবস্থায় তুমি চলে আসো, এরকম প্রিভিয়াস গুলোকে খুব তাড়াতাড়ি ডকুমেন্টেড করে ফেলো খাতায়। এবার চলে আসি অ্যালকালি বলতে কি বুঝি, বা আগেরটা যে হার্ডনেস করেছিলাম তার সাথে রিলেশনটা কোথায় বলো। ম্যাম বলছি যে হার্ডনেস এর যে ল্যাবটা ছিল ওইটা কি পাঠানো হয়েছে? ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এর পিপিটি এবং ল্যাবে লেখার যে পিডিএফ দুটোই পাঠানো হয়েছিল, তাই তো? বাকিরা কি বলে? ল্যাবে ইয়েস ম্যাম, পাঠানো হয়েছিল। পাঠানো হয়েছে, তাও যদি তুমি না পেয়ে থাকো তোমাদের যে গ্রুপ। হ্যাঁ বলো। ম্যাম ল্যাবেরটা আমি পাইনি ম্যাম, ওই লিখতে হবে আর কি। ঠিক আছে, গ্রুপের মধ্যে কেউ একটু আবার দিয়ে দিও, তোমরা যে ডকুমেন্ট যে যারা শেয়ার করো তারা একটু ওদেরকে ওখানে দিয়ে দিও। ঠিক আছে, হার্ডনেস এরটা। হ্যাঁ হ্যাঁ, হার্ডনেস এর, তাই তো বন্ধুরা শুনছে, দিয়ে দেবে। ওকে, সো শুরু করি। হোয়াট ইজ দ্য রিজেম্বলেন্স বিটুইন ওয়েলকাম হার্ডনেস এন্ড অ্যালকালিনিটি? সেটা হচ্ছে হার্ডনেস আমরা এস্টিমেট করেছিলাম প্রেজেন্স অফ ক্যালসিয়াম কার্বনেট। এখানে অ্যালকালি বলতেও আমরা সেই উপাদানগুলোকেই বুঝি, মানে খুব সহজ কথায় ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, হ্যাঁ ক্যালসিয়াম বাইকার্বনেট, এইগুলোর ওপরেই জেনারেলি জলের অ্যালকালিনিটি বা ক্ষারকীয়তা নির্ভর করে। অর্থাৎ এখানেও আমরা হার্ডনেস এর মতনই মেইনলি দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট, এইগুলোর ওপরই কনসেন্ট্রেট করব। যদি প্রশ্ন করো যে আলাদা আলাদা করার কারণ কি, না আলাদা আলাদা করার কারণ হচ্ছে দুটো দুটো অ্যাসপেক্টে দেখানো হয়। হার্ডনেস দেখানো হয় প্রেজেন্স অফ ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট,
আর এখানে অ্যালকালি বলতে নট অনলি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বাইকার্বনেট, অন্যান্য মেটালের যে হাইড্রোক্সাইড কার্বনেট সেগুলোকেও ধরা হয় অ্যালকালিনিটির মধ্যে। এবার ক্যালকুলেশন করার সময় হার্ডনেস এবং অ্যালকালি দুটোর ক্ষেত্রেই আমরা ক্যালসিয়াম কার্বনেট দিয়েই ক্যালকুলেশনটা করে থাকি ফর আওয়ার ইজ। একটাকে তো স্ট্যান্ডার্ড ধরতে হবে, এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে ধরেই করছি, হার্ডনেসেও তাই, অ্যালকালিনিতেও তাই। এবং ম্যাক্সিমাম জায়গাতে অ্যালকালিনিটি এইভাবে মেজার করা হয় যেভাবে আমরা এখন করাতে চলেছি। শুরু করি। হোয়াট ইজ অ্যালকাইলিনিটি? অ্যালকাইলিনিটি বলতে আমরা কি বুঝি? না, বুঝি হচ্ছে এইরকম যে alkalinity is a power that can neutralize the acid। মানে আমার জলের একটা স্যাম্পল আছে, তার মধ্যে কি আছে, যা আছে আছে, এবার এক ড্রপ অ্যাসিড পড়লো। অ্যাসিড পড়লে জলের মধ্যে কোন উপাদানগুলো সেই অ্যাসিডের অ্যাকশনটাকে নিউট্রাল করতে চাইবে সেটাই এখানে দেখা হয়। So alkalinity is primarily a way of measuring the acid neutralizing capacity of water। জলের মধ্যে কি ধরনের ক্ষার থাকলে বাইরে থেকে আসা অ্যাসিডকে সে প্রশমিত করতে পারে সেটাই আমাদের আজকের পরীক্ষার বিষয়। এটা দেখি কেন? জলের বিভিন্ন আমরা ক্রাইটেরিয়া চেক করার জন্য আমরা এটা দেখে থাকি। পিএইচ যেমন একটা ক্রাইটেরিয়া, হার্ডনেস একটা ক্রাইটেরিয়া, এরকম অসংখ্য ক্রাইটেরিয়া আছে, আমরা পরে জানতে পারবো আস্তে আস্তে। সেরকম অ্যালকাইলিনিটি ইজ ওয়ান অফ এ ক্রাইটেরিয়া। এটা জলের একটা স্ট্যাটাসকে বোঝাতে হেল্প। কজেস অফ অ্যালকাইলিনিটি, জলের মধ্যে ক্ষারকীয়তা আসে কিভাবে? না, ইট ইজ alkalinity in water is caused by the presence of calcium carbonate in solution। এটা কি জেনারেলি ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিকে আমরা এখানে অ্যালকালির মূল কারণ হিসাবে ধরছি। এই যে বললাম থাকে অনেকগুলো, হাইড্রোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট অনেকগুলো থাকে, কিন্তু যার এফেক্ট বেশি, যার অবদান বেশি তাকেই ক্যালকুলেট করা হয়, এটা সর্বত্রই নেই। তাহলে ক্যালসিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন both are responsible for alkalinity in a water sample। এবং জলের মধ্যে অ্যালকালিটা আসে কোথায়? না, কোনো নিয়ারেস্ট সোর্স থেকে। ধরো মাটির নিচের জল, সেই মাটির নিচে জলে সয়েলের যে লেয়ার গুলো আছে, যে রকের লেয়ার গুলো আছে, তার মধ্যে যদি অ্যালকালির পরিমাণ বেশি থাকে, অর্থাৎ সয়েলের মধ্যে যদি অ্যালকালির পরিমাণ বেশি থাকে, বা যে রকের লেয়ারটা আছে, পাথরের যে স্তরটা আছে, সেটা যদি লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর ডিপেন্ডেন্ট হয়, চুনা পাথরের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে আস্তে আস্তে জলের মধ্যেও সেই ক্যালসিয়াম বা কার্বনেট এই উপাদানগুলো উপস্থিতি লক্ষ্য করা যাবে। তাহলে জল কোন সোর্স থেকে আসছে তার উপর ডিপেন্ড করে জলের অ্যালকালিনিটি কিরকম হবে। সারফেস ওয়াটারের একটু কম্পারেটিভলি কম হবে, কারণ সারফেস ওয়াটারের উৎস কি? বৃষ্টি। সেইখানে বৃষ্টির মাধ্যমে অ্যালকালি খুব একটা আসে না, ওখানে মেইনলি বৃষ্টির জল একটু অ্যাসিডিক হয়। তাহলে সারফেস ওয়াটারের ক্ষেত্রে অ্যালকালিনিটি একটু লো আমরা এক্সপেক্ট করতে পারি, যদি না কোনো আউটলেট এসে মিশে থাকে। কোনো ইন্ডাস্ট্রিয়াল আউটলেট হতে পারে, এগ্রিকালচারাল আউটলেট হতে পারে, সেক্ষেত্রে জলের নেচার কেমন হবে বলা শক্ত, কেস স্পেসিফিক। কিন্তু নর্মালি সারফেস ওয়াটারের অ্যালকালিনিটি গ্রাউন্ড ওয়াটারের থেকে একটু লো হয়। তাহলে আমরা এবার দেখতে চলেছি ক্যালসিয়াম এবং কার্বনেট, যেগুলো নট অনলি দা রেসপন্সিবল ফর অ্যালকালিনিটি বাট অলসো হার্ডনেসেও রেসপন্সিবল। অ্যালকালিনিটি দুভাবে মাপা যায়, দু ধরনের অ্যালকালিনিটি হয়, দুটোই আমরা মাপবো আজকে। একটা হচ্ছে পি অ্যালকালিনিটি অর ফেনপথ্যালিন অ্যালকালিনিটি, অর্থাৎ যে অ্যালকালিনিটিটা আমরা ফেনপথ্যালিন ইন্ডিকেটরের সাহায্যে মেপে থাকি। আরেকটা হলো এম অ্যালকালিনিটি অর মিথাইল অরেঞ্জ অ্যালকালিনিটি, এবং অলটুগেদার একে টোটাল অ্যালকালিনিটি বলা হয়। এই দু রকমের। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম টোটাল অ্যালকালিনিটি মানে এই পি অ্যালকালিনিটি আর এম অ্যালকালিনিটি দুটোকে মিলিয়ে? একসাথে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এক্সপেরিমেন্টটা যখন হয় তখন স্টেপ বাই স্টেপ হতে প্রথম পি কে দেখা হয়, তারপর এম কে দেখা হয়,
তারপর শেষে একসাথে করে টোটালকে দেখানো হয়। ঠিক আছে, ওকে আমাদের সিলেবাসে টোটালটাই আমরা দেখবো, আমরা তিনটে আলাদা আলাদা দেখবো না, অযথা আমরা কমপ্লিকেশনে যাব না। আমাদের সিলেবাসটা হচ্ছে টোটাল অ্যালকালিনিটি, আমরা সেটাই কনসেন্ট্রেট করব, কিন্তু আমরা থিওরিটিক্যাল নলেজটা রাখবো। তো ফেনফথ্যালিন অ্যালকালিনিটি কি হয় না, এটা খুব সহজ ভাবে যদি জানতে চাও, জলের মধ্যে হাইড্রক্সাইড কম্পাউন্ড কি আছে সেটাকে ইন্ডিকেট করে। মানে জলের মধ্যে যত হাইড্রক্সাইড আছে, সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এইগুলো ধরা পড়ে ফেনফথ্যালিন অ্যালকালিনিটির সাহায্যে। ঠিক আছে, এবং খানিকটা কার্বনেটকেও ডিটেক্ট করা যায়, বিকজ কার্বনেট ওখানে হাফ নিউট্রাল হয়। ফেনফথ্যালিন কার্বনেটকে হাফ নিউট্রাল করতে পারে, ফুল নিউট্রাল করতে পারে না। সেরকম মিথাইল অরেঞ্জ অ্যালকালিনিটি হচ্ছে অনেক স্ট্রং। স্ট্রং তার কারণ কি না, এটা সব ধরনের অ্যালকালিনিটিকে ডিটেক্ট করে ফেলে, হাইড্রক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, সবাইকে। যদি বলো কেন, তাহলে খুব সহজে একটা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে ফেনolphthalein ইন্ডিকেটরটা, what is the role of an indicator? An indicator that indicates the end point of a reaction by changing its color, which is visible to us. Otherwise, we can't detect where the chemical reaction will end. আর তো কোনো কাজ নেই ইন্ডিকেটরে। তো ফেনolphthalein যে একটা ইন্ডিকেটর, খুব ভালো ইন্ডিকেটর, কিন্তু ওর একটা রেস্ট্রিকশন হচ্ছে ওর পিএইচ লেভেলটা হচ্ছে অ্যালকালাইন রেঞ্জ 8 to 10। সুতরাং ও খুব মাইল্ড যে অ্যালকালাইন যে পয়েন্টগুলো সেগুলোকে ইন্ডিকেট করতে পারে। তারপর ওটা ওর রেঞ্জের বাইরে চলে যায়। যখন অ্যাসিড আসছে 8 থেকে 10, এই রেঞ্জটার বাইরেই গিয়ে চলে যাবে, ফেনolphthalein আর কাজ করতে পারে না। কিন্তু ফেনolphthalein মিথাইল অরেঞ্জের একটা সুবিধা আছে, ওর পিএইচ রেঞ্জ হচ্ছে 3 to 4, মানে কোয়াইট অ্যাসিডিক। তার মানে কি, ওর কাছে রেঞ্জটা অনেক বেশি, অ্যালকালি, নিউট্রাল হবে, অ্যাসিডিক হবে, এই পুরো রেঞ্জটাতে ও ওয়ার্কিং কন্ডিশনে থাকে। এই জন্যই আমরা দুটো, একটা অ্যালকালাইন ইন্ডিকেটর, একটা অ্যাসিডিক ইন্ডিকেটর, এই নিয়ে আজকে কাজ করব। নেক্সট ইউনিট আর হার্ডনেসের ইউনিট সেম, বুঝতেই পারছো, দুটোর এস্টিমেশন কম্পাউন্ডই যখন সেম, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে দুটোর ইউনিটও ডেফিনেটলি সেম হবে। কি হবে, ppm হতে পারে, mg/লিটার হতে পারে। এক একটা ল্যাবে এক একটা দেয়, তবে অসুবিধা খুব একটা হয় না, কারণ আমরা জানি হিসাবের এমনই মানে তালমিল যে 1 ppm = 1 mg/লিটার। একটা হচ্ছে 1 লিটারে কত মিলিগ্রাম, একটা হচ্ছে 10 লক্ষ ভাগে কত গ্রাম। ওই গ্রাম আর ওই উত্থানে গিয়েই শূন্যগুলো ব্যালেন্স হয়ে যায়। তাহলে ইউনিট মনে থাকবে। তাহলে আমাদের এই ফার্স্ট অংশটা পড়াবার কারণ কি, ফার্স্ট অংশটা পড়াবার কারণ হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড যখন আমাদের ভাইভা হবে, তখন আমাকে ভাইভায় যে কোশ্চেন গুলো পড়া হবে, যে অ্যালকালিনিটি বলতে কি বোঝো, কি ইউনিট হতে পারে, অ্যালকালিনিটি ক রকমের হয়, খুব সহজ ভাষা তোমার কাছে জানতে চাওয়া হবে। কোনো রিটেন ডকুমেন্ট নয়, কোনো স্ট্যান্ডার্ড বইয়ের ডেফিনিশন নয়, ল্যাব করতে গেলে যেটুকু বুঝতে লাগে সেটুকুই আমরা জানতে চাই, সেটুকুই জানতে চাইবো। এবার তুমি যে অংশগুলো আমি সামনে অংশগুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু আমরা জেনারেলি অফলাইন ল্যাব শুরু হওয়ার আগে বুঝিয়ে তারপর কাজ শুরু। এখন যেহেতু সবই অনলাইন, তাই আমরা এটা পরপর পিপিটি হিসাবে দেখাচ্ছি। আচ্ছা, এটা হার্ডনেস হবে না, ওটা অ্যালকাইলিনিটি হবে, কোনো কারণে এটা সেভ হয়নি, এটাকে অ্যালকাইলিনিটি হিসাবে ইন্ডিকেট করো। আচ্ছা, এখানে অ্যালকাইলিনিটি কিভাবে রেঞ্জটা শো করে, রেঞ্জটা শো করে হচ্ছে এইরকম, যে টোটাল অ্যালকাইলিনিটিটা খেয়াল করো, এখানে আইডিয়াল রেঞ্জ হচ্ছে 100 to 180। এই রেঞ্জের মধ্যে এটাকে আইডিয়াল রেঞ্জ হিসাবে ধরা হয় ফর ড্রিঙ্কিং অ্যান্ড আদার পারপাস। নর্মালি জলের মধ্যে ক্ষারের পরিমাণ খুব কম হলেও ভালো নয়, আবার খুব বেশি হলেও ভালো নয়। আমরা যে জল খাই তাতেও কিন্তু এই ক্ষারকীয় পদার্থগুলো থাকে, ক্যালসিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, সেগুলো খুব বেশি মাত্রায় থাকলে যেমন জলটা তোমার কাছে একটু ভারী লাগবে, ঘন লাগবে, খেতে অসুবিধা হবে, তেমনি খুব কম যদি থাকে না, তো তাহলে জলের মধ্যে যে উপযুক্ত পুষ্টিগুলো তোমার দরকার সেগুলো পাবে না। আমাদের বাড়িতে যত আরও বলো বা অ্যাকোয়াগার্ড, যা যা ওয়াটার পিউরিফায়ার সিস্টেম লাগানো আছে, সবার মধ্যে কিন্তু এই যে এলিমেন্ট গুলো থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, এটসেট্রা এটসেট্রা, সবার একটা স্ট্যান্ডার্ড মাপ আছে।
ওই অবধি এনেই ওরা ফিল্টার করে, ওরা কিন্তু একদম ভ্যানিশ করে দেয় না। এটা কখনো ভেবো না যে আরো বা ওয়াটার ফিল্টার যেগুলো তোমরা ব্যবহার করো তাতে সব ক্যালসিয়াম একদম এক্সট্রাক্ট করে তোমাকে খাওয়াচ্ছে, তা নয়। একদম সব এক্সট্রাক্ট করে দিলে তাহলে তো ডিস্টিল ওয়াটার হয়ে গেল, তাহলে আর অত লাগাবার দরকার কি, ডিস্টিল ওয়াটার খেলেই হয়। হ্যাঁ, সেটা নয়, একটা মিনিমাম অ্যামাউন্টে দরকার হয়। লো অ্যালকালিনিটি কোনো জলে লো কেন হয় না, কোনো কারণে পিএইচ যদি খুব ফ্লাকচুয়েট করে, সেটা ওই যে বললাম সোর্স, ওখানে কি এসে মিশছে তার উপর ডিপেন্ড করছে, এক্ষুনি কারণটা বলা সম্ভব নয়। করোশন পড়েছি, খুব অনেকবার পড়েছি, করোশন যদি খুব বেশি হয়, ভেতরের মধ্যে কোনো মেটাল টেটাল অবস্থিত আছে তাহলে, আর এই ধরনের কিছু প্রবলেম দেখাচ্ছে। আর ওপরে যদি খুব হাই হয় তাহলে কি হয়, পিএইচ অ্যাডজাস্ট না হলে হয়, বা এর ফলে পিএইচ কি হয়, খুব ফ্লাকচুয়েট করে, অ্যালকালিনিটি খুব হাই হলে পিএইচ খুব ফ্লাকচুয়েট করে, ভাইস ভার্সা। জল একটু ক্লাউডি অ্যাপিয়ারেন্সের হয়, যে বললাম খুব ভারী হবে, দেখতে পাবে এটা ঘোলাটে ঘোলাটে ভাব, এই ধরনের একটা। এগুলো মুখস্থ রাখার দরকার নেই, এটা জাস্ট জানার জন্য যে আমাদের যা একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আশেপাশের কিছু জিনিস সম্বন্ধে তো মিনিমাম জ্ঞান রাখবে, এটা তাদের মধ্যেই পড়ছে। নেক্সট, হাউ টু ডিটারমিন, কি করে আমরা অ্যালকালিনিটি ডিটারমাইন করি। অ্যালকালিনিটি ডিটারমাইন করি টাইট্রিমেট্রিক ওয়েতে। নর্মাল একটা অ্যাসিড বেস টাইট্রেশন একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এখন করে দেখাবো। টাইট্রিমেট্রিক ইনস্ট্রুমেন্টাল হয়, টাইট্রিমেট্রিক হয়, বহু রকমের তো হয়, এখানে টাইট্রিমেট্রিক এবং একটা সিম্পল অ্যাসিড বেস টাইট্রেশন। এবার চলে আসি থিওরি, যেখান থেকে আমাদের অ্যাকচুয়াল ল্যাব কপি লেখা বা এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি যেখান থেকে শুরু হয়। অ্যালকালিনিটি ইজ আ মেজার অফ ক্যাপাসিটি অফ ওয়াটার টু নিউট্রালাইজ অ্যাসিড, আগেই বলেছি। এটা কি কি কারণে হয়, হাইড্রক্সিল, কার্বনেট, বাইকার্বনেট। এটা আমি খুব প্রিসাইজ ফর্মে লিখেছি, খাতাতেও এইভাবেই লিখবে। হাইড্রক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, এই তিনটের জন্য জলের মধ্যে অ্যালকালিনিটি আসে। যখন একটা অ্যাসিড সলিউশন এই অ্যালকালাইন ওয়াটারে অ্যাড হয় তখন কি হয়, হাইড্রক্সিল যেটা আছে সেটা হাইড্রোজেন আয়ন, মানে অ্যাসিড অ্যাড করা মাত্র হয়ে যায় ওয়াটার। এটাই ফেনফথ্যালিন রেঞ্জে ধরা পড়ে পুরোটা। ফার্স্ট রিঅ্যাকশন যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোটা ধরা পড়ে হচ্ছে তোমার ফেনফথ্যালিন ইন্ডিকেটর দিলে। সেকেন্ড কি আছে, কার্বনেট। কার্বনেট কি করে না, কার্বনেট চেঞ্জ হয়ে যায় বাইকার্বনেট। আমি একটা কথা বলেছিলাম, খেয়াল করেছো কিনা জানি না, ফেনলফথ্যালিন ইন্ডিকেটর দিলে ফুল হাইড্রক্সিল, হাইড্রক্সাইড আর হাফ কার্বনেট ধরা পড়ে, একটু আগে বলেছিলাম। এই হাফটার কারণ হচ্ছে এই, কেন কি কার্বনেট ফেনলফথ্যালিন ইন্ডিকেটরে ততক্ষণই ধরা পড়ে যতক্ষণ না ওটা বাইকার্বনেট হচ্ছে, পুরো নিউট্রালটা ধরতে পারে না, বাইকার্বনেট অব্দি এলেই ও কালার দেখিয়ে দেবে, তুমি ভাববে অ্যাপারেন্টলি শেষ হয়েছে কিন্তু হয়নি, হাফ হয়েছে। কার্বনেট দুটো স্টেপে নিউট্রাল হয়, কার্বনেট থেকে বাইকার্বনেট, বাইকার্বনেট থেকে তারপরের রিঅ্যাকশনটা দেখো ওয়াটার। অ্যাকচুয়ালি নিউট্রালাইজেশন মানে কি, এন্ড পয়েন্ট হচ্ছে সল্ট, যেটা আমাদের এখনকার আলোচ্য বিষয় নয়, সল্ট এন্ড ওয়াটার। তো ওয়াটার কি করে হচ্ছে, হাইড্রক্সিল একটা রিঅ্যাকশনে হয়ে যাচ্ছে ওয়াটার, তাহলে ওটা ফার্স্ট স্টেপে ধরা পড়ে ফেনলফথ্যালিন ইন্ডিকেটরে। কার্বনেট কি করে, কার্বনেট ফার্স্ট স্টেজে বাইকার্বনেট হয়, একবারে ওয়াটার হয় না, কার্বনেট বাইকার্বনেটে হয়, বাইকার্বনেট ওয়াটারে যায়। ফেনলফথ্যালিনের এমন পিএইচ রেঞ্জ যে ও শুধু কার্বনেট থেকে বাইকার্বনেট এই রাস্তাটুকুই চেনাতে পারে। বাইকার্বনেট থেকে ওয়াটারের যে চেনার রাস্তাটা, সেটার জন্য তোমাকে আরেকটা ইন্ডিকেটর আনতে হবে, মিথাইল। তুমি যদি শুধু মিথাইল অরেঞ্জ ব্যবহার করে, এখন বলতে পারো যে ফেনলফথ্যালিন যখন সব দেখায় না ইউজ করেন কেন, মিথাইল অরেঞ্জ ব্যবহার করলেই তো পারে। কথাটা একদম ঠিক, মিথাইল অরেঞ্জ ব্যবহার করলেই হয়, কিন্তু মিথাইল অরেঞ্জই ব্যবহার হয়, কিন্তু তাও আমরা ফেনলফথ্যালিনটা দিই কেন, জলের মধ্যে পার্টিকুলারলি যদি তোমার জানতে ইচ্ছা হয় যে কতটা হাইড্রক্সাইড আছে, তাহলে ও ওটাকে বাদ করে দেয়, বাকিগুলোকে এলিমিনেট করে দেয়। তো এটা আমরা, আমাদের ল্যাবটা হচ্ছে টোটাল অ্যালকালিনিটি, কিন্তু তিন রকম ভাবেই অ্যান্সার চাইতে পারে, হাইড্রক্সাইড কতটা আছে, কার্বনেট কতটা আছে, এবং স্টেপে স্টেপেও আমরা ল্যাব করতে পারি। এবং আমরা পরবর্তীকালে যখন কোনো ল্যাবে যাব, কাজ করতে যাব, বা আমাদের কোনো ডেটা ফেক্টরি কাজ করতে হবে, তখন আমার এই কনসেপশনটা লাগবে। হাইড্রক্সাইডের হয়তো এক ধরনের সয়েল টেস্টিং হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, কি একটা মেটেরিয়াল চুজ হচ্ছে,
তো মেটেরিয়াল চুজের সময় সেখানে হাইড্রোক্সাইডের কি এফেক্ট, কতটা থাকলে কি হবে, এর জন্য তোমাকে আলাদা আলাদা তখন দেখতে হতে পারে। তাই আমরা এটাকে তোমাদের কাছে থিওরি হিসেবে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমার মেন কাজ কি, টু ফাইন্ড দ্য অ্যালকাইলিনিটি ইন ওয়াটার। লাস্ট প্যারাটা দেখো, অ্যালকালাইন ওয়াটার ইজ টাইট্রেটেড উইথ স্ট্যান্ডার্ড অ্যাসিড। ইট মে বি এনি অ্যাসিড, যে কোনো স্ট্রং অ্যাসিড দিয়ে করলেই পারো। আমাদের সিলেবাসে সালফিউরিক অ্যাসিড বলে দিয়েছে, তাই সালফিউরিক অ্যাসিড করবো। এমন নয় যে এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl দিলে তুমি পাবে পাবে। ইউজিং phenolphthalein and methyl orange indicator. Phenolphthalein is sensitive to hydroxide and carbonate, whereas methyl orange is sensitive to all these three. তাহলে আমার টোটাল হলে একরকম, যদি ভাগে ভাগে চাই একরকম। এইভাবে আমরা দুটো ইন্ডিকেটরকে সিলেক্ট করব। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল থিওরি। থিওরি যদি বুঝতে কারোর সমস্যা হয় তাহলে এখনই বলো, মিনিট 5 টাইম দিচ্ছি, ক্লিয়ার করে দেবো আরেকবার, যদি কারোর বুঝতে অসুবিধে হয়। এইটুকু যদি বুঝতে পারো তাহলে পরে প্রসেসটাও বুঝতে পারবে। তাহলে আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে আমাকে একটা জলের স্যাম্পল দিয়ে, জলটা কোথা থেকে এসছে জানি না, হতে পারে মাটির তলার জল, হতে পারে নর্দমার জল, হতে পারে পুকুরের জল, হতে পারে তোমার খাওয়ার জল, কিছুই জানো না কোথা থেকে এসছে। তোমাকে কি করতে হবে, এর অ্যালকালিনিটি টেস্ট করতে হবে। অ্যালকালিনিটি টেস্ট করার জন্য তোমাকে কি করতে হবে, কত রকমের হয়, 3 রকমের। 3টে কারণে অ্যালকালিনিটি আসতে পারে, হাইড্রোক্সাইড কম্পাউন্ড, কার্বনেট কম্পাউন্ড, বাইকার্বন, এবং এই 3টি মূলত ক্যালসিয়ামের প্রেজেন্ট। তাহলে যদি শুধু হাইড্রোক্সাইড দেখতে হয় তো গো ফর ফেনলফথ্যালিন। যদি হাইড্রোক্সাইড এবং কার্বনেটের কোনো একটা রিলেশন চাও তাহলে ফেনলফথ্যালিন অ্যান্ড মিথাইল অরেঞ্জ। আর ফাইনালি যদি শুধুই বাইকার্বনেট জানতে হয় তাহলে সব ফেলে দিয়ে শুধু মিথাইল অরেঞ্জ ব্যবহার করলেও চলবে। কিন্তু জেনারেলি যে কোনো বই স্টাডি করে দেখো, সারা ইন্ডিয়ার যে কোনো ল্যাবে ঘুরে দেখো, অ্যালকালিনিটি টেস্ট করার সময় দুটো ইন্ডিকেটরই ব্যবহৃত হয়। উদ্দেশ্য একটাই, টু ডিটেক্ট দ্য কমপ্লিট or total alkalinity. কি কি লাগে অ্যাপারেটাস অবধি আমি দেখাচ্ছি, এরপরে স্যারটা। বুরেট স্ট্যান্ড and you have to set. এমন আগেই বলেছি, আবারও বলছি, এমন ভাবে সেট করতে হবে যাতে হাইটটা ঠিক থাকে, তুমি নিচের কনিক্যাল ফ্লাক্সটাকে শেক করতে পারো, ঠোকাতে বার করতে পারো, আর ঠোকাঠুকিতে ভেঙে না যায়। পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, এগুলো আমার লাগবে। এবার মেটেরিয়ালস থেকে স্যার তোমাদের বোঝাবে যে কি কি মেটেরিয়াল উনি ল্যাবে আনছেন তোমাদের কাজ করাবার জন্য। ঠিক আছে, এই অবধি আমি এখানে আমারটা স্টপ করছি। টিল দেন যদি কারোর কোনো কোয়ারি থাকে বলতে পারো, আর নয়তো আমি স্যারকে হ্যান্ড ওভার করে দেবো, স্যার শুরু করবে। খুবই সোজা, ল্যাবে ঢুকলে পরে একবার মানে সমস্ত সরঞ্জাম রেডি করার পর, একবার সব সরঞ্জাম রেডি হলে হতে আর বেশি টাইম লাগে না। এবার আমি স্যারকে প্রেজেন্টার করে দিলাম, স্যার এবার শেয়ার করতে পারবেন। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো অসুবিধা নেই তো? নো স্যার, নেই। গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের কিছু এক্সপেরিমেন্ট আছে, ঠিক আছে, এটা খুব বেশি মানে লং টাইম ধরে করতে হবে সেরকম নেই। কিছু কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, একটু সময় লাগে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই তোমাদের সেটা। এবার যত ভালোভাবে, এবার তোমরা যদি গ্রুপ আলাদা করে করে করো, যে ঠিক আছে আমরা 30 জনের গ্রুপের মধ্যে আমরা 4টে গ্রুপে করব আলাদা আলাদা করে, তাহলে সেটা করতে পারো, যেহেতু এটা কম সময় লাগে। ঠিক আছে, ল্যাবে যখন হবে তখন তো তোমাদের 2টো ক্লাস ধরে, অফলাইনে যখন হবে তখন 2টো ক্লাস ধরেই লাভ হবে, তোমরা নিজের হাতে করতে পারবে এগুলো। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়ালি করলে এগুলো আরো ভালো হবে। ঠিক আছে, তো এখানে আমরা আজকে কি করছি তাহলে, অ্যালকালাইনিটি টেস্ট। তো পুরো থিওরি দিয়ে তোমরা বুঝতে পারলে যে অ্যালকালাইনিটি কেন হয়, অর্থাৎ অ্যালকালি সলিউশনের মধ্যে কতটা আছে সেটা আমাদের মেজার করার বিষয়
সেগুলো কি কি কারণে হয় না, যে আয়ন্স গুলো থাকলে হয় সেটা হচ্ছে কি হাইড্রক্সিল মূলক, কার্বনেট আর বাইকার্বনেট। এই আয়ন্স গুলো যদি থাকে তাহলে আমরা সেই ওয়াটার অ্যালকালাইনিটি ওয়াটার হিসাবে আমরা ধরে নিই। ঠিক আছে, তো আমাদের সেই আয়ন্স কতটা আছে সেগুলোকে আমাদের বের করার বিষয় এটা। তো আমি পরের পার্ট থেকে শুরু করি। প্রথম থেকে চলে এলো। তো অ্যাপারেটাস কি কি লাগবে দেখে নিয়েছো। এবারে আমাদের খুব বেশি আলাদা কিছু লাগছে না, আমরা ঠিক হার্ডনেস বা অ্যাসিড বেস টাইট্রেশনের সময় যেমন করেছিলাম, এটা এক ধরনের টাইট্রেশন বলা যেতে পারে। ঠিক আছে, তো স্যার আপনার টাইট্রেশন স্ক্রিন করার কিন্তু ক্ষেত্রে শেয়ার হয়নি। ও শেয়ার হয়নি না? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইবার শুরু হচ্ছে। হুম। তো আমাদের অ্যাপারেটাস গুলো দেখে নিয়েছো, এরপর আমরা যেটা নিচ্ছি, ও আবার প্রথম চলে এলো। তো মেটেরিয়ালস আমাদের প্রথম যেটা নিতে হচ্ছে স্যাম্পেল ওয়াটার। যে জায়গার স্যাম্পেল নিয়ে আমরা তার অ্যালকালাইনিটি টেস্ট করব, সেই স্যাম্পেল ওয়াটার কালেক্ট করতে হবে। তারপর নিতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আমরা স্ট্যান্ডার্ড অ্যাসিড সলিউশন আমরা নেব। যেহেতু এখানে আমরা টু রিঅ্যাক্টিং সাবস্টেন্স কি কি, একটা হচ্ছে স্যাম্পেল ওয়াটার আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড সলিউশন। আমরা এখানে সালফিউরিক অ্যাসিডই নেব এরকম কোনো মানে নেই, আমরা কি এটা নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা অ্যালকালাইনিটি টেস্ট করছি, তার অপোজিটে কি নিতে হবে, তাহলে আমাদের যে কোনো একটা অ্যাসিড নিতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে স্ট্যান্ডার্ড সালফিউরিক অ্যাসিড আমরা কত স্ট্যান্ডার্ড নিচ্ছি না 0.02 নরমাল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের নিতে হচ্ছে ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর এর পিএইচ রেঞ্জ কত থাকে নরমালি, এটার পিএইচ রেঞ্জ 8 to 10 থাকে, 8 থেকে 10 মধ্যে থাকে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমাদের আরো একটা ইন্ডিকেটর নিতে হচ্ছে মিথাইল অরেঞ্জ। এটা কিন্তু ওই তোমার কত থাকবে 3 থেকে 4 এর মধ্যেই থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি প্রসিডিওর। স্যার আগেটা কি বলেছেন, একটা ছিল মিথাইল ছিল একটা, মিথাইল অরেঞ্জ লাস্ট যেটা বললাম, আর একটা ইন্ডিকেটর হচ্ছে ফেনোল্যাফথ্যালিন। ঠিক আছে, স্যার ওটা ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর মাপ কত বলেছেন আপনি থাকবে 8 হ্যাঁ, কত একটা হচ্ছে 8 to 10, ফেনোল্যাফথ্যালিন 8 to হচ্ছে 10? 8 to 10। ওটাকে আমরা বেসিক ইন্ডিকেটর হিসেবে ধরে নিই। ঠিক আছে, আচ্ছা তার কারণ ওটা বেসের মধ্যেই কিন্তু কালারটা আসে, বাকি অ্যাসিডের মধ্যে বা নিউট্রাল সলিউশনের মধ্যে কিন্তু কালারলেস হয়ে যায়। ঠিক আছে, ওটাকে বেসিক ইন্ডিকেটর কেন বলছি, শুধু বেসকে ইন্ডিকেট করছে বলে নয়, এটার পিএইচ রেঞ্জ কিন্তু 8 to 10 অর্থাৎ গ্রেটার দ্যান 7। গ্রেটার দ্যান 7 মানে সেটা বেসিকের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর ওকে স্যার। মিথাইল অরেঞ্জ তার ক্ষেত্রে কথা হচ্ছে না 3 to 4, 3 থেকে 4 এর মধ্যে পিএইচ রেঞ্জ থাকে। তো এবার আমরা দেখে নিই ঠিক। প্রসিডিওরে আমরা কি করছি। প্রথম, rinse the burette with 0.02 normal sulfuric acid and fill it up to the mark। তাহলে প্রথম আমরা রিন্স করে নিতেই হচ্ছে কাকে না বুরেটকে। বুরেটের মধ্যে আমরা নেব স্ট্যান্ডার্ড সালফিউরিক অ্যাসিড।
তো এর আগে আমরা অনেক ক্ষেত্রে অনেক এক্সপেরিমেন্টের সময় আমরা ডিসকাস করেছি কি না, যে কন্টেনারের মধ্যে বা যে অ্যাপারেটাসের মধ্যে আমরা কোনো একটা সলিউশন নেব, কোনো স্ট্যান্ডার্ড সলিউশন হোক বা আনস্ট্যান্ডার্ড সলিউশন হোক, তো সেই অ্যাপারেটাসটাকে কিন্তু আমরা একবার কি এমনি ডিস্টিল ওয়াটারে ওয়াশ করব, ওয়াশ করার পর যে সলিউশন আমরা ওটাতে নিয়ে ইউজ করব, সেই সলিউশন দিয়ে কিন্তু অবশ্যই একবার ওটাকে রিন্স করতেই হবে। কেন করতে হবে না, যদি ওর মধ্যে আলাদা করে কোনো ডিস্টিল ওয়াটার বা অন্য কোনো সলিউশন থেকে থাকে, তাহলে কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড সলিউশন নেব সেটার কিন্তু স্ট্যান্ডার্ড মানটা কিন্তু থাকবে না, সেটা ডাইলিউট হতে পারে, বা যদি একই ধরনের একটু বেশি ডেনসিটির স্যাম্পল ওর মধ্যে কিছু থাকে, তাহলে কিন্তু তার স্ট্রেংথ বেড়ে যেতে পারে। তাই আমরা অবশ্যই কি করব, রিন্স করে নেব যে কন্টেনারের মধ্যে আমরা কোনো মেজারিং স্যাম্পল নিচ্ছি সেই সলিউশন দিয়ে। তো এখানে আমরা কি করছি না, বুলেটের মধ্যে সালফিউরিক অ্যাসিড সলিউশন দিয়ে, যে সলিউশনটা আমরা ইউজ করব সেটা দিয়ে একটু রিন্স করে নিয়ে তারপর ওই সালফিউরিক অ্যাসিড সলিউশন দিয়ে টোটালি যে মার্কস পর্যন্ত থাকে কত না, বুলেটের ক্যাপাসিটি 0 to 50, অর্থাৎ ফিল আপ করে আমরা একদম উপর 0 পর্যন্ত একদম ফিল আপ করে নেব ঠিকঠাক করে। এখানে সালফিউরিক অ্যাসিডের রিএজেন্ট বোতল এখানে রাখা আছে, আমরা এভাবে রিন্স করছি হাতের মধ্যে নিয়ে, এটাকে ঘুরিয়ে যাতে ওর ইনার সারফেস সব জায়গাতে লাগে, এবং যদি জল বা অন্য কিছু লেগে থাকে সেটা ওর সঙ্গে ওয়াশ হয়ে বেরিয়ে যাবে। যাওয়ার পর আমরা ফিল আপ করে নিচ্ছি। নেওয়ার পর pipette out 100 ml of sample water in a conical flask। তাহলে আমরা যে স্যাম্পল ওয়াটার নিয়েছি সেটা এবার কি করব, 100 ml আমরা মেপে কি করব, একটা কনিক্যালের মধ্যে নিয়ে নেব। ঠিক আছে, সেটা পিপেট আউট করতে পারি, বা আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড ভলিউম যেটাতে হয় মেজারিং সিলিন্ডার, সেটাতে করেও কিন্তু আমরা মেপে নিয়ে নিতে পারি। তার কারণ 100 ml পিপেট, এটা একটু বড় পিপেট, এই পিপেট গুলো নর্মালি আমাদের ল্যাবে করা হয় না, এটা আমরা স্ট্যান্ডার্ড এই মেজারিংটা কিসে করি না, মেজারিং সিলিন্ডারে 100 ml স্যাম্পল ওয়াটার নিয়ে আমরা কিসের মধ্যে নিচ্ছি না, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। নেওয়ার পর কি করতে হবে, টু অ্যাড 2 or 3 drops of phenolphthalein indicator in conical flask। তাহলে আমরা প্রথম যে ইন্ডিকেটর নিচ্ছি সেটা phenolphthalein ইন্ডিকেটর, এটা কত না 2 থেকে 3 ড্রপ আমরা সলিউশনের মধ্যে অ্যাড করলাম। অ্যাড করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা কালার দেখতে পাবো। কি কালার না, পিঙ্ক কালার সলিউশন। যেহেতু আমরা কি অ্যালকালাইনিটি টেস্ট করছি, একটা জিনিস মনে রাখবে, এখানে যদি আমরা ফেনোল্যাফথ্যালিন দিয়ে কোনো কালার চেঞ্জ দেখতে না পাই, যদি ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করার পর কোনো রকম কালার আসতেও পারে, নাও আসতে পারে। যদি না আসে তাহলে আমরা ধরে নেব ওর মধ্যে এই সলিউশন, স্যাম্পল সলিউশনের মধ্যে কিন্তু কোন আয়ন্স গুলো নেই যারা অ্যালকালাইনিটি হওয়ার জন্য দায়ী। রেসপন্স করো, কোন আয়ন্স গুলো নেই ধরে নেব। তো OH মাইনাস, হাইড্রক্সিল আয়ন, হ্যাঁ OH মাইনাস এবং কার্বনেট। তার কার্বনেট থাকলেও হবে, তার কারণ কি কার্বনেটের যে রিয়াকশনটা সেটা হাফ রিয়াকশন পর্যন্ত কমপ্লিট করে, সুতরাং সেক্ষেত্রেও কালার আসবে। ঠিক আছে, যদি কালার না আসে তাহলে আমরা ধরে নেব এই দুটোর কোনোটাই নেই। তো যেহেতু আমরা টোটাল অ্যালকালাইনিটি এটা মেজার করতে যাচ্ছি, তাই আমরা এটা দেখে নিলাম যে ফেনোল্যাফথ্যালিন আমরা ধরেই নিচ্ছি আছে। ঠিক আছে, তাহলে ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর অ্যাড করলাম, করার পর আমরা কি দেখলাম, কালার টার্নস টু পিঙ্ক। এই ইন্ডিকেটর অ্যাড করলে ঠিক এরকম একটা কালার হবে, এত ডিপ না হলেও এর থেকে একটু লাইট হতে পারে, এই জাস্ট এরকম। ঠিক আছে, এটা একদম রিয়েলি যেমন তোমরা দেখতে পাবে ল্যাবে সেরকম। ঠিক আছে, তাহলে অ্যাড 2 to 3 drops of phenolphthalein indicator in conical flask।
আমরা এখানে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু এক দুবার রিপিট করে করে বলছি, যাতে করে তোমাদের একবার শোনার পর সেকেন্ড বার থার্ড বার শোনার পর যাতে এটা একদম মানে মাথার মধ্যে গেঁথে যায়, যেন যেন মন থেকে না বেরিয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, ইন্ডিকেটর অ্যাড করলাম স্যাম্পল সলিউশনের মধ্যে। অ্যাড করলে আমরা কি কালার দেখতে পেলাম না, পিঙ্ক কালার। এরপর আমরা কি করছি না, টাইট্রেট ইট দ্য সলিউশন এগেনস্ট 0.02 normal sulfuric acid till the pink color disappears। তাহলে এরপর আমরা কি করব না, রিডিংটা আমাদের নিয়ে নিতে হবে। বুলেটের রিডিং কি আছে সেই রিডিংটা কিন্তু আমাদের খাতায় নোট ডাউন করতে হবে। সেটা যদি আমরা ফার্স্ট অবজারভেশন শুরু করি, ফার্স্ট এক্সপেরিমেন্ট শুরু করি, তাহলে কততে শুরু হবে না, ইনিশিয়াল রিডিং কত হবে, 0 থেকে শুরু হবে। তো সেই 0তে আমরা আছে কিনা সেটা মিনিস্কাসটা ওই 0তে আছে কি একটু নেমে গেছে সেটা আমরা দেখে যা থাকবে সেটা খাতায় নোট ডাউন করব। ঠিক আছে, করার পর এবার আমরা ওই নব ঘুরিয়ে ড্রপ ওয়াইজ বুলেট থেকে এই সালফিউরিক অ্যাসিড সলিউশন অ্যাড করতে থাকবো। ঠিক আছে, তো অ্যাড করতে থাকবো কতক্ষণ না, প্রথম যদিও আমরা একটু কুইক অ্যাড করতে পারি, কিন্তু ফাইনালি কিন্তু আমাদের খুব স্লো, ফাইনালি একদম। কেন না, এটা কোনটা এন্ড পয়েন্ট হবে বা কোন ড্রপটা লাস্ট ড্রপ হবে সেটা কিন্তু আমাদের খুব মাইনিউটলি কিন্তু খেয়াল রাখতে হবে। যদি বেশি পড়ে যায়, বেশি পড়লেও কিন্তু তোমার যেখানে দেখা যাচ্ছে যে পয়েন্ট বা 1 ml এ কমপ্লিট হওয়ার কথা, সেখানে যদি তুমি 5 ml ফেলে দাও তাহলেও কিন্তু কালারটা কালারলেস হবে। কিন্তু ওর ফাইনাল ড্রপ কোনটা, ফাইনাল এন্ড পয়েন্ট কোনটা সেটা কিন্তু তুমি অবজার্ভ করতে পারবে না, সেটাকে কিন্তু তুমি ধরতে পারবে না। তাই কিন্তু প্রত্যেকটা টাইট্রেশনের ক্ষেত্রে অবজারভেশনটা কিন্তু ফার্স্ট অবজারভেশনটা কিন্তু খুব ভাইটাল। ফার্স্ট এডটা যদি তুমি ঠিকঠাক করে মেজার করে নিতে পারো তাহলে পরের গুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে তুমি কুইক, তোমার ধরো ফার্স্ট 8 ml দরকার হয়েছে, তুমি সেখানে 6 ml বা 7 ml পর্যন্ত কুইক অ্যাড করার পর তারপর এক এক ড্রপ করে ক্যালকুলেট করো, দিয়ে কি চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পারো। তাই প্রথম কাজ কি না, খুব ফার্স্ট যে অবজারভেশনটা থাকবে সেটা কিন্তু খুব ভালো করে করতে হয়। তাহলে আমরা কি দেখলাম, titrate it against 0.02 normal sulfuric acid till the pink color disappear। যখন কালারটা টোটালি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, কালারলেস হয়ে গেল পিঙ্ক থেকে, তখন আমরা স্টপ করলাম। দিস ইন্ডিকেট দ্যাট দ্য হাইড্রোক্সিল আয়ন OH minus ions are removed from the water sample। কি করে রিমুভ হলো না, আমরা ওর মধ্যে ধরে নিয়েছিলাম হাইড্রোক্সিল আছে, দেখতে পেয়েছি কালার, সুতরাং হাইড্রোক্সিল আছে। তাহলে আমরা যখনই অ্যাসিড অ্যাড করছি, তাহলে OH একটা OH মাইনাস আয়নের জন্য যখন আমরা অ্যাসিড অ্যাড করলাম, সেই অ্যাসিডের মধ্যে থেকে একটা H প্লাস আয়ন গিয়ে তাকে কি করলো, H প্লাস প্লাস OH মাইনাস কি তৈরি হলো না, একটা ওয়াটার মলিকিউল তৈরি হলো, একটা H2O তৈরি হলো, অর্থাৎ নিউট্রাল হয়ে গেল। তো এভাবে কিন্তু পরপর পরপর নিউট্রালাইজেশন হতে হতে যতগুলো হাইড্রোক্সিল আয়ন থাকবে টোটালটা কি হবে, চেঞ্জ টু ওয়াটার, তাহলে নিউট্রাল হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করছি, নোট দা টাইটার ভ্যালু, অর্থাৎ এন্ড পয়েন্ট যেখানে শেষ হয় স্টপ করার পর আমরা বুলেট রিডিং ফাইনাল রিডিং কত হলো সেই রিডিংটা কিন্তু নোট ডাউন করে নিচ্ছি। ঠিক আছে, ছবিটা একটু দেখে নাও। এরকম ভাবে আমরা পিঙ্ক থেকে কি করলাম, কালারলেস। তাহলে এখান থেকে আমরা এই V1 বা ভলিউম অফ অ্যাসিড কনজিউমড ফর নিউট্রালাইজেশন অফ OH মাইনাস আয়ন, সেটা আমরা কত সেটা কিন্তু নোট ডাউন করে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে কিন্তু আমরা ভলিউমটাকে নোট করলাম। তাহলে এইভাবে এটার ক্ষেত্রে আমাদের কতবার করতে হচ্ছে না, অ্যাটলিস্ট আমাদের কিন্তু 3টে অবজারভেশন নিতেই হবে। হ্যাঁ, 3 টাইমস কিন্তু আমাদের এটা করতে হবে। তার কারণ একবার বা দুবার করলে কিন্তু তুমি কনফার্ম হতে পারো না। সেরকম যদি দরকার হয় 3টেই গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাকে থার্ড টাইম আবার করতে হতে পারে, বা ওই টোটাল সেটটাকে বাদ দিয়ে আবার নতুন করে আবার 3বার করতে হতে পারে। সুতরাং এটা ফার্স্ট টাইম যখন করবে খুব মানে একটু কনসিয়াসলি করলে কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করছি
না ওই একই সলিউশনের মধ্যে যেখানে আমরা পিঙ্ক থেকে কালারলেস হলো ওই সলিউশনের মধ্যেই কিন্তু আমরা, তার মানে আমরা এইটুকু বুঝলাম ফেনোল্যাফথ্যালিনের কালার, ফেনোল্যাফথ্যালিন পিঙ্ক কালার থেকে কালারলেস হয়েছে মানে ওই সলিউশনের OH মাইনাস বা হাইড্রক্সিল আয়নটা কমপ্লিট নিউট্রাল হয়ে গেছে, কিন্তু ওর পিএইচ রেঞ্জ কত হবে? ও কিন্তু 8 পর্যন্ত থেকে যাবে, 8 এর নিচে নামবে না। তাই সেক্ষেত্রে কালার কিন্তু আর থাকছে না, যদিও অ্যাসিডিক থাকতে পারে, এই অ্যালকালাইন থাকতে পারে, কিন্তু তার কোনো কালার থাকছে না। কেন না? ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর 8 to 10 এর মধ্যেই কিন্তু শো করে। ঠিক আছে, তো 8 এর নিচে যখন নেমে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের এমন কোন ইন্ডিকেটর নিতে হচ্ছে যার পিএইচ এর মান আরো নিচে থাকবে। তাই আমরা তারপরে অ্যাড করছি কি মিথাইল অরেঞ্জ। কি করতে হবে? অ্যাড 2 to 3 drops of methyl orange indicator into the same conical flux. তোমরা এর আগে দেখে নিয়েছো, যদি কার্বনেটও থাকে তাহলে সেক্ষেত্রে হাফ রিঅ্যাকশন কমপ্লিট করে, অর্থাৎ কার্বনেট থেকে প্রথম কি হবে? ট্রান্সফার টু HCO3 বাইকার্বনেট। আর বাইকার্বনেট হচ্ছে মানে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু পিএইচ লেভেল কত? 8 এর নিচে নেমে যায়। আর যখনই 8 এর নিচে নেমে যাচ্ছে তখন কিন্তু এই ফেনোল্যাফথ্যালিনের ক্ষেত্রে আর কালারটা দেখানো সম্ভব হচ্ছে না। তখন আমরা তাকে দেখানোর জন্য কোন ইন্ডিকেটর? না মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর অ্যাড করলাম। তাহলে অ্যাড 2 to 3 drops of methyl orange indicator into the same conical flux। যেটাতে আমরা করছি ওটার মধ্যেই কিন্তু আবার কি অ্যাড করলাম? মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর অ্যাড করে দিলাম। ঠিক আছে, the color of sample solution will turns to yellow। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অ্যালকালাইন সলিউশনের মধ্যে মিথাইল অরেঞ্জের কালার কি হবে? ইয়েলো। ঠিক আছে, এটা নরমালি অ্যালকালাইন সলিউশনে মিথাইল অরেঞ্জ ইয়েলো কালার দেয়। এখানে একটু আমরা দেখে নেব কালারটা। এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। যখন আমরা সলিউশনের মধ্যে, অ্যালকালাইন সলিউশনের মধ্যে অ্যাড করছি তখন কালারটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এরকম ইয়েলো। তারপর আমরা যেখানে ফেনোল্যাফথ্যালিন অ্যালকালাইনিটি কমপ্লিট করেছিলাম সেখান থেকেই আবার রিডিংটা নোট ডাউন করে নিলাম and continue the titration against 0.02 normal sulfuric acid till the yellow color change to red। একটু রেডিশ অরেঞ্জ টাইপের হবে এটা। ঠিক আছে, তাহলে আমরা আগেরটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই তাহলে ইনিশিয়াল পয়েন্ট আবার নিয়ে নিলাম। তাহলে মিথাইল অরেঞ্জ অ্যালকালাইনিটির ক্ষেত্রে আমরা নোট ডাউন করলাম ইনিশিয়াল রিডিং কার, না বুরেট থেকে ইনিশিয়াল রিডিং কত সেটা নোট ডাউন করলাম। করার পর আমরা টাইট্রেশন শুরু করলাম ড্রপ ওয়াইজ, আবার সালফিউরিক অ্যাসিড বুরেট থেকে অ্যাড করতে থাকলাম। কার মধ্যে? না ওই সলিউশনের মধ্যে, ওই স্যাম্পল সলিউশনের, সেম স্যাম্পল সলিউশনের মধ্যে। কি কোন ইন্ডিকেটর অ্যাড করে? না মিথাইল অরেঞ্জ। The entire volume of sulfuric acid is noted down and it is accountable in calculating the total alkalinity। তাহলে টোটাল কতটা হলো সেটা আমরা দেখে নিচ্ছি এবং সেটা দিয়েই আমরা ক্যালকুলেট করছি কাকে? না টোটাল অ্যালকালাইনিটি। ঠিক আছে, এরকম কালার থেকে আমরা দেখতে পাচ্ছি কেমন হবে, একটু রেডিশ অরেঞ্জ। এখানে একটু ডিপ রেড হয়েছে, এতটা হয় না, এর থেকে একটু রেডিশ অরেঞ্জ টাইপের হবে। ঠিক আছে, যাই হোক অনেকটাই এরকম হবে, তোমরা এটা মাথায় রাখো, পড়ার সময় কালার গুলো কিন্তু দেখতে পাবে জাস্ট এরকম। ঠিক আছে, তো অবজারভেশন কি কি আমাদের অবজারভেশনে থাকবে, লক্ষ্য রাখতে হবে কোন বিষয়গুলো? না ফেনোল্যাফথ্যালিন অ্যালকালাইনিটি কি না, এখানে আমরা যে রিডিং গুলো হয়েছে সেগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মান এখানে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো এখানে আমরা নিয়েছি কত, যে ফার্স্ট অবজারভেশনের সময়, ফার্স্ট এক্সপেরিমেন্টটা করার সময় কত 100 ml স্যাম্পল ওয়াটার নিয়েছি। তারপর ইন্ডিকেটর অ্যাড করে
টাইট্রেশন করার সময় বুরেট রিডিং, ফার্স্ট বুরেট রিডিং কত হলো না 0 থেকে শুরু করেছি, কত এন্ড পয়েন্ট কততে পেয়েছি 0.6। তাহলে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড কনজিউমড কত না ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে কত হবে 0.6 মাইনাস 0 অর্থাৎ 0.6 ml। সেকেন্ড অবজারভেশনের ক্ষেত্রেও আমরা সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, স্যাম্পল ওয়াটার নেব 100 ml। এটার ইনিশিয়াল কত থেকে আমরা ধরে নিচ্ছি 0.6 এ শেষ হয়েছিল, তারপর কোনো ড্রপ বুলেট থেকে পড়ে যায়নি বাইরে, তাহলে ওই 0.6 পরেরটার জন্য ইনিশিয়াল, এবং এন্ড পয়েন্ট এসছে কততে 1.1 অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কত হচ্ছে না 0.5। তাহলে এটা খুব বেশি ডিফারেন্স কিছু না, এটা খুব ভালো হয়েছে, এটা আমরা ধরে নিতে পারি 0.1 এটা কিন্তু খুব একটা খারাপ না, খুব ভালো, তার মানে খুব ভালো হয়েছে। পরের থার্ড বা লাস্ট যে অবজারভেশনটা আমরা নিচ্ছি, একইভাবে 100 ml স্যাম্পল ওয়াটার নিলাম, তার মধ্যে ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর অ্যাড করলাম, করার পর আমরা ইনিশিয়াল রিডিং কত নিয়েছি 1.1, ধরে নিচ্ছি কি বুলেট থেকে কোনো ড্রপ বাইরে পড়ে যায়নি। তাহলে সেখান থেকে আমরা দেখলাম ফাইনাল রিডিং কত হয়েছে 1.6, অর্থাৎ এর ক্ষেত্রে তাহলে অ্যাসিড কনজিউম ফর টাইট্রেশন কত না 0.5। তাহলে এখান থেকে আমরা এবার মিন ভলিউমটা নিয়ে নেব, অ্যাভারেজ ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড ইউজ ফর নিউট্রালাইজেশন কত, এই দুটো খুব ক্লোজ আছে, একই আছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি কত 0.5। ঠিক আছে, তাহলে 0.5 ml সালফিউরিক অ্যাসিড এখানে আমাদের ইউজ হয়েছে ফার্স্ট বা ফেনোল্যাফথ্যালিন অ্যালকালাইনিটির টাইট্রেশনের জন্য, নিউট্রালাইজেশনের জন্য। এরপর আমাদের সেকেন্ড একটা টেবিল করতে হচ্ছে, সেটা কার জন্য না টোটাল অ্যালকালাইনিটি, মিথাইল অরেঞ্জ দিয়ে যেটা করেছি আমরা টোটাল অ্যালকালাইনিটি। তার কারণ প্রথমেই ম্যাডাম ডিসকাস করেছেন যে আমরা মিথাইল অরেঞ্জ দিয়ে কিন্তু টোটালটাকেই ধরে নিতে পারি, কিন্তু আমরা যদি আলাদা করে হাইড্রোক্সিল কতটা আছে, OH কত আছে, সেটাকে কিন্তু আলাদা করে ক্যালকুলেট করার জন্য কিন্তু আমরা কি করি, ওই কোনটা নেই টেবিল 1 ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর, টেবিল 1 অর্থাৎ ফেনোল্যাফথ্যালিন। ঠিক আছে, ফেনোল্যাফথ্যালিন ইন্ডিকেটর দিয়ে আমরা কিন্তু ওই কাকে না OH মাইনাস বা হাইড্রোক্সিল আয়নটাকে মেজার করতে পারি। তাহলে টেবিল 2টাতেও আমরা একইভাবে দেখে নিচ্ছি কত না এক্সপেরিমেন্ট, ফার্স্ট এক্সপেরিমেন্টের অবজারভেশনে প্রথম অবজারভেশন আমরা কত একইভাবে 100 ml স্যাম্পল সলিউশন যেটা নেওয়া ছিল সেটাই, আর এখানে একটু বেশি লাগবে, আমরা ধরে নিচ্ছি 1.6, আগের ওইটাতে ছিল, মানে ফেনোল্যাফথ্যালিন অ্যালকালাইনিটি করতে গিয়ে যেখানে ছিল সেখান থেকেই এটা কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, সেখান থেকেই হবে, তাহলে এটা কত 1.6। ফাইনাল রিডিং দেখছি কত না এটার ক্ষেত্রে হয়েছে 10.1, অর্থাৎ কত হবে না 8.5 ml সালফিউরিক অ্যাসিড কনজিউম হয়েছে ওই বাকি যে অ্যালকালাইনিটির জন্য রেসপন্সিবল যে আয়নস গুলো আছে তাদের নিউট্রালাইজ করতে 8.5 ml সালফিউরিক অ্যাসিড দরকার হয়েছে। সেকেন্ড অবজারভেশনটা একইভাবে 2 নম্বরে আমরা 100 ml নিলাম, নেওয়ার পর এর ক্ষেত্রে আমরা দেখছি কত 18.4 অর্থাৎ ইনিশিয়াল, একইভাবে আমরা তাহলে ভলিউম রিকোয়ার্ড কত ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে আমরা এখানে দেখলাম হয়েছে তোমার 8.3। থার্ড বা লাস্ট যেটা আমরা করছি সেটার ক্ষেত্রে আমাদের ভলিউম কনজিউম অফ সালফিউরিক অ্যাসিড 8.3, তাহলে এখান থেকে আমরা এভারেজটা কত ধরে নিচ্ছি 8.3 ml সালফিউরিক অ্যাসিড কনজিউম হয়েছে। এবারে ক্যালকুলেশন যে ফরম্যাটে আছে ক্যালকুলেশনটা একটু দেখে নাও। তাহলে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড 0.5 ml, এটা কার ক্ষেত্রে ফার্স্ট, এটা ফেনোল্যাফথ্যালিন অ্যালকালাইনিটির ক্ষেত্রে,
নর্মালিটি অফ সালফিউরিক অ্যাসিড কত 0.02 নর্মাল। ভলিউম অফ স্যাম্পল কত, আমরা স্যাম্পল ওয়াটার কত নিয়েছি 100 ml। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট কত 50 গ্রামস। এখানে এই যে এই 0.02 নর্মাল, এই নর্মালিটি এন দেখে আমরা বলবো যে এই সলিউশনটা স্ট্যান্ডার্ড নাকি আননোন? স্ট্যান্ডার্ড। কেউ একজন, কেন? Why this solution is standard? Because we know the actual strength of this solution কত না 0.02 নর্মাল। 0.02 নর্মাল। হ্যাঁ, আর যেটার মাত্রা জানা থাকে সেটাই স্ট্যান্ডার্ড, সেটাই প্রমাণদ্রব্য। তাহলে এক্ষেত্রে আবার দেখো একটা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট। এই ইকুইভ্যালেন্ট ওয়েট এটা বের করার নিয়ম তো তোমরা শিখেছো। এটা 50 গ্রামস কেন হচ্ছে না, ক্যালসিয়াম এর চার্জ কত, ভ্যালেন্সি দিয়ে, মলিকিউলার ওয়েটকে ভ্যালেন্সি দিয়ে যদি আমরা ডিভাইড করি তবেই কিন্তু আমরা কি তার ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাই। ক্যালসিয়াম কার্বনেট মানে কত Ca2+, এখানে 2 দিয়ে এটাকে যদি আমরা মলিকিউলার ওয়েট কত 100 বাই কত 2 ইকুয়ালস টু 50, তাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট 50। তাহলে এবারে ফেনোল্যাপথ্যালিন অ্যালকালাইনিটির যে ফর্মুলাটা আমরা দেখছি কি না, ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড সেটা V1। ভালো করে দেখে নাও উপরে যে ডেটাটা তোমরা পেলে এর আগে, মানে ওইটা করার সময় ঠিক সেই ডেটাগুলো এখানে আমরা পুট করে দেবো এই মানে ফরম্যাটে। তাহলে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড ইনটু নর্মালিটি ইনটু 50 ইনটু 1000 বাই ভলিউম অফ স্যাম্পল টেকেন। তাহলে এখানে ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড কত না 0.5 ml। আচ্ছা, নর্মালিটি কত, অ্যাসিডের নর্মালিটি কত 0.02, আর 50 ইনটু 1000 বাই 100 করলে আমরা পাচ্ছি কত 5 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটকে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিয়েছি, প্রথমেই তোমরা শুনেছো। তাই এখানে আমরা ধরে নিচ্ছি ওর অ্যালকালাইনিটি, ফেনোল্যাপথ্যালিন অ্যালকালাইনিটি কত 5 গ্রাম পার মিলিগ্রাম পার লিটার। আর টোটাল অ্যালকালাইনিটি আমরা যেটা পরেরটা দিয়ে করলাম কি দিয়ে, মিথাইল অরেঞ্জ দিয়ে, সেটা কত না, সেটা অ্যাসিড কনজিউম সালফিউরিক অ্যাসিড কত 8.3 ml, আর নর্মালিটি অফ সালফিউরিক অ্যাসিড সেম ছিল কত 0.02 নর্মাল। ভলিউম অফ স্যাম্পল ওয়াটার সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, ফেনোল্যাপথ্যালিন এর সময় আমরা যতটা করেছি সেটা কত 100 ml, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট 50। সো টোটাল অ্যালকালাইনিটি কত, ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড V2 ইনটু নর্মালিটি ইনটু 50 ইনটু 1000 বাই ভলিউম অফ স্যাম্পল টেকেন। তাহলে এই ফরম্যাটে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো তোমরা দেখতে পাবে কত আসছে 83 মিলিগ্রাম পার লিটার অ্যাজ কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইভাবে টোটাল অ্যালকালাইনিটি বা কোনো স্যাম্পলের অ্যালকালাইনিটি টেস্ট কিন্তু আমরা করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এভাবেই কিন্তু তোমাদের অ্যালকালাইনিটি টেস্টটা করতে হবে। তাহলে কনক্লুশন, আমাদের ধারণাটা কি হলো, therefore phenolphthalein alkalinity is 5 milligram per liter and total alkalinity is 83 milligram per liter। এভাবেই তোমাদের রেজাল্টটাকে রেডি করতে হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু অনেকটাই তোমরা টাইট্রেশনের মতোই করতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু একটু আলাদা কি না, টাইট্রেশনের ক্ষেত্রে বা হার্ডনেসের ক্ষেত্রে আমরা একটা জিনিস, যেটা আমরা একটা স্ট্যান্ডার্ড মান বের করছিলাম অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে, হার্ডনেসের ক্ষেত্রে আমরা সেখানেও কিন্তু কিছু আয়ন বের করতে চাইনি, সেখানে বের করতে গেছি কি কিছু সল্ট কি আছে, হ্যাঁ, যাদের জন্য হুইচ সল্টস আর রেসপন্সিবল ফর হার্ডনেস, আর এখানে হুইচ আয়নস আর রেসপন্সিবল ফর অ্যালকালাইনিটি, সেইগুলোকে কিন্তু আমরা মেজার করলাম এই অ্যালকালাইনিটি টেস্টিং এর মাধ্যমে। ঠিক আছে,
ক্লিয়ার সবার? ইয়েস স্যার। আচ্ছা, এবারে কারো যদি কিছু কোয়ারিজ থাকে এবারে তোমরা একটু করতে পারো। আর আজকের আমি ক্লাস ক্লাসটা হয়ে যাব বলুন ম্যাডাম। আর ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি রিটেন ডকুমেন্ট আর ইয়ে পাঠিয়ে দেবো। আর কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে দু মিনিটে বলে নাও, পরে আমার নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। $55 টোটাল অ্যাটেন্ডেন্স, এটাও কম। আগের দিন কয়েকজন এসছিল কলেজে, তো নেটের কিছু সমস্যার জন্য এটা হচ্ছে নাকি অনেকের, কিন্তু সবাই চেষ্টা করো, যতটা সাধ্য চেষ্টা করো, ঠিক আছে? তাও 55 স্টুডেন্ট নয় স্যার। ও 55 55 মানে এখান থেকে তো 4 জন, আমাদের 4 জন তো এখান থেকে। আরো বেশি ধরুন, পরের ক্লাসের টিচারও এসে গেছে, ও আচ্ছা। সেই তুলনায় খুবই কম। আগে এটা একটু কলেজও বাড়াতে খোলায়নি হবে। যে কিছু লোক ড্রয়িং করতে গেছে বা ফিজিক্স ল্যাব করতে তাই। গেছে, সেরকমটাও নয়। অ্যাটেন্ডেন্সটাকে একটু বাড়ানোর চেষ্টা করো সবাই, একটু গ্রুপে লেখো তোমরা নিজেদের, যদি ডিপার্টমেন্টাল গ্রুপ থাকে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটাও কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার আছে নাম্বার এর ক্ষেত্রে। যাই হোক, পরের ক্লাসের জন্য তাহলে কিছু কোয়ারিজ তাহলে কারোর ধরে নিচ্ছি আমরা, নেই নাকি? ইয়েস স্যার। ওকে, তবুও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আলাদা করে। আমরা বেরোচ্ছি, কোনো নেই। যদি কিছু সমস্যা থাকে সে প্রতিদিনের মতো রেমিডিয়াল ক্লাসে ক্লিয়ার করে দিতে পারবে, যে স্যার বা ম্যাডাম আমি যে থাকি তার কাছে ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? আর নয়তো নেক্সট ল্যাব ক্লাসে দেখে নাও, আর আমি ডকুমেন্ট পাঠিয়ে দেবো। ওকে, বেরোলাম তাহলে। ওকে ম্যাম। হ্যাঁ থ্যাংক বলো, ইউ কেউ স্যার, কিছু থ্যাংক ইউ ম্যাম। বলছিলে কেউ? না।